সমাজবদ্ধ মানুষ হিসেবে আমরা কিন্তু বহু পুরনো দিনের প্রায় 5,000 বছর বা 5,500 বছর হবে, এমনকি মানে 3,000 বছর আগে ওই যে ইজিপ্টের যে ইগুলো তার মধ্যেও ঢাকার মসলিনের পাওয়া গেছে আর কি। অর্থাৎ 5,000 বছর বয়স আমাদের, কিন্তু স্বাধীন বাংলাদেশের নাগরিক এখনো 50 বছর হতে পারলাম না। অর্থাৎ এর আগ পর্যন্ত এই 50 বছর ধরলে বা তার পেছনটা আমরা পায়ের তলায় ছিলাম। এই 50 বছরের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়েছি, যুদ্ধ বিগ্রহ করে আমরা স্বাধীন দেশ বানিয়েছি। এখন কিন্তু মাথা উঁচু করে থাকতে পারছি না কী জন্য। আর এই বাংলাদেশের শিক্ষক হিসেবে আমি লক্ষ্য করেছি যে ছাত্ররা কিন্তু খারাপ ছাত্র না। বাংলাদেশের ছাত্ররা পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভালো করছে এবং মানে ওই যে 500টা বিশ্ববিদ্যালয় আছে আর কি পৃথিবীর, যেগুলো একটা এলিট বিশ্ববিদ্যালয়, মানে ওই কেমব্রিজ, অক্সফোর্ড, এই টাইপের সবগুলো মিলিয়ে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান বা চীন ধরে 500টা, তার মধ্যে প্রত্যেকটিতে কিন্তু পাবো মানে ইটস এ ম্যাটার অফ প্রাইড ফর আস। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে মানে অন্তত ইউ উইল ফাইন্ড এ বেঙ্গলি টিচার, যে কোনো লেভেলে বেঙ্গলি টিচার, এবং এরা কারোর দাক্ষিণ্যে যায়নি, মানে বিকজ অফ দ্যার মেরিট তারা চলে যাচ্ছে ওখানটায়। অথচ মানে আমরা এইখানটায় এই ঝগড়াঝাটি ছাড়া মানে একটা মুহূর্ত যেন আমাদের কাটে না। আমি হতাশ হয়েছি ওই জন্য যে শেখ হাসিনা যখন ওই মানে সংলাপটা করলেনি, সংলাপ করার পর বলে দিলেন না যে এরপর থেকে আর অ্যারেস্ট করা হবে না, গ্রেপ্তার করা হবে না, কোনো মামলা করা হবে না। এটা সবাই শুনলো, গোটা জাতি শুনলো আর কি। অথচ তার পর মুহূর্ত থেকে বুঝিয়ে যায় ব্যাপারটা। তার আগে যে মানে সেপ্টেম্বরে যেটা ভয়ঙ্কর সেপ্টেম্বর যেটা তোমার ই করেছে, মানে তার আগে থেকে পরিকল্পনা কী ছিল, কত মারাত্মক পরিকল্পনা, যে এইভাবে আর নতুন করে কিছু করতে হবে না, ওই আগেরটাকে একটু ঠিকঠাক করলে হয়ে যায়। বলো বাবু। স্যার, ভোট বিষয়ে আপনার কি ভাবনা, আপনি কি আশঙ্কা করেন? এটা আমরাও এইসব ব্যাপারে মানে ই করছি, তদবির করছি সবগুলোকে, আমাদের নেতাগুলোকে, এখন তো স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা, এদেরকে বলেছি, পরে কামাল হোসেন এদের সাথেও কথা হয়েছে, বলেছি যে মাত্র দুটো কারণে উই হ্যাভ টু ডু দিস। দুটো কারণ, একটা হলো যে হয় নির্বাচনেতে যেতেই হবে, নির্বাচনে যাওয়ার দুটো মানে ফল হতে পারে, হয় উইল উইন, আর না হলে অন্তত মানে ওই স্ট্রং অপোজিশন হিসেবে মানে সংসদে থাকা, উপস্থিতির একটা সুযোগ হবে। কিন্তু স্ট্রং অপোজিশন এখনকার যে পরিস্থিতি, মানে লেটেস্ট যেসব প্রবণতা দেখছেন, তাতে স্ট্রং অপোজিশনের জন্য কতগুলো আসন হয়তো মানে এর জন্য বেশি দরকার হয়। স্ট্রং অপোজিশন বলতে মানে ওই 2008-এ যেটা হলো তার পরবর্তী ফেজটা, মানে কমপক্ষে মানে 50-60 বা এরকম আসন পাওয়া, মানে এটা মিনিমাম, না হলে আর ওখানে সংসদে থাকা যাবে না। আমার ধারণা যে মানে নাম্বারড হয়েছে আর কি ওই আওয়ামী লীগেরই মানে মেম্বারশিপটা, যেমন সব থেকে বেশি পেল 91-এ 88 নাম্বারটা ছিল ওদের আর কি। আমরা বিএনপি পেয়েছি 140। তারপরে মানে ওই 2008-এ মানে মঈনুদ্দিনের যে এতে মানে তাদেরই আন্দোলনের ফসল অমুক সমুক এই করে তারা মানে বিএনপিকে নামিয়ে আনলো 29-30-এ। তো এখন আমার ধারণা যে অন্তত মানে 70-80 বা এই পর্যায়ে যেতে পারে বলে আমার মনে হয় আর কি। কারণ হলো মানে জনসাধারণ কিন্তু অতি উৎসাহী বিএনপি সম্পর্কে। তো সুতরাং ওই 70-80-90 এটা না পেলে মানে স্ট্রং অপোজিশন হিসেবে টেকা সম্ভব হবে না। আর তখন মানে ওই একটা ইনএফেক্টিভ পার্লামেন্ট হিসেবে মানে কাজ করবে, অতীতে যেমন করেছে এইভাবে। ওবায়দুল কাদের একটা কথা বলেছেন যে বিএনপির এবারের বড় দুর্বলতা হচ্ছে যে তার প্রাইম মিনিস্টারের ফেস নেই। প্রাইম মিনিস্টার্স ফেস, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন। তো এটা আপনি কিভাবে দেখছেন? সত্যিই তো আমরা এটা দেখছি যে বিএনপি বলতে পারছে না, বা ঐক্যফ্রন্ট বলতে পারছে না যে কে
তাদের লিডার অফ দ্য হাউস হবে বা প্রাইম মিনিস্টার হবে? আমাদের চিন্তা ভাবনা এইরকম যে যদি ইফ উই উইন 151টা আসন যদি আমাদের হাতে আসে, তাহলে উইদিন 3 days মানে বেগম খালেদা জিয়া উড কাম ব্যাক অ্যাজ প্রাইম মিনিস্টার। যেভাবে হোক মানে ওটা আমরা তাকে বার করে নিয়ে আসতে পারবো, এরকম একটা ধারণা আমাদের আছে। বাহির থেকে যেমন তিনি ওই যে হয়তো ডক্টর কামাল হোসেনকে মস্করা করার জন্য এই কথাগুলো বলার চেষ্টা করেছেন। কামাল হোসেন ওয়াজ নট মানে এই যে আমাদের যে দলটা বিএনপির মেম্বার কোনো কালে ছিল না আর এখনও নেই, আর তিনি মানে প্রাইম মিনিস্টার হতে আসবেন কেন? না যদি ইনকেস দেরি হয় বেগম খালেদা জিয়াকে বার করা বা এরকম কিছু আরও কয়েকটা দিন, তাহলে এখানকার যে মানে স্ট্যান্ডিং কমিটি যারা আছেন সিনিয়র মোস্ট মেম্বার তারা যারা নির্বাচিত হবেন, হ্যাঁ, বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি খুবই কম হতে পারে, কারণ তাদেরকে আসার যে ভিসা বা অন্যান্য জিনিসগুলো খুবই স্লো, এটা প্রেসে বেরিয়েছে। তো আপনার কি মনে হয় যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে এই বিদেশি পর্যবেক্ষকদের লেস প্রেজেন্স কোনো প্রভাব ফেলবে কিনা? খানিকটা ফেলবে। তবে তারা না এলেও অনেকে যদি উপস্থিত হতে পারবে না, এটা ঠিকই, কারণ টাইমিংটা তাদের জন্য সুটেবল না। এই সময়টাই তারা মানে পাগল হয়ে যায়, আনন্দে মেতে যায়, মতবারা হয়। তো সুতরাং কিন্তু মানে তাদের চোখ মানে এখানটায় আছে, তারা দেখতে পাচ্ছে, সব দেখবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কোন দিকগুলো আপনার কাছে মনে হয়েছে যে ইতিবাচক এবং কোন দিকগুলো মনে হয়েছে যে নেতিবাচক? সব গ্রামকে শহরে পরিণত করা অথবা মানে অর্থনৈতিক অগ্রগতির দিকে যাওয়া, মানে মেট্রো রেল, পদ্মা সেতু বা পদ্মা সেতু, এইগুলো ভালো ভালো পদক্ষেপ। কিন্তু কথা হলো যে মানে অগ্রগতি বা উন্নয়ন করা বা উন্নয়নকৃত উন্নয়নকে মানে স্থিতিশীল করার জন্য দরকার হয় মানে সুশাসন। যে ধরুন আপনার কথায় স্যার যদি স্ট্রং অপোজিশন হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে পরে কি স্যার যে পার্টি চিফ সে খন্দকার মোশাররফ হোক আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক, সেখানে লিডার অফ দ্য অপোজিশন যিনি হবেন তিনি পার্টির প্রধান যদি না হন, তাহলে সেখানে কোনো একটা সংকট বা সাংগঠনিক কোনো জটিলতা তৈরি হবে কিনা? ইমিডিয়েটলি হবে, হয়তো সাথে সাথে হবে, কিন্তু ওটাও মানে মানে এই যে খন্দকার মোশাররফ অথবা মির্জা আলমগীর যদি মানে বেগম জিয়ার অ্যাবসেন্সে অথবা তারেক রহমানের অ্যাবসেন্সে মানে এই ব্যাপারটা ঘটে, তো তাহলে তারা হয়তো দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু আমরা একেবারে বেগম জিয়াকে পারমানেন্টলি হারিয়ে ফেলবো, শেষ মানে ভুলে যাব, এটা তো হয় না। এটা টেম্পোরারি ব্যাপার আর কি। পরপর 2 টার্ম প্রধানমন্ত্রীর হওয়ার বিধানটা বিএনপি বলেছে যে এটা তারা ব্লক করবে। পরপর এক নাগারে 2 মেয়াদে যিনি প্রধানমন্ত্রী হবেন না, তিনি পরপর একাধিক্রমে 2 মেয়াদে পার্টি চিফ হবেন। এই 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 জায়গাটায় বিএনপি বিবেচনা করবে কিনা? ওইভাবে তো হয় না বাবু, মানে একেবারে হিসেব করে বলা যায় না। কিন্তু মানে বরাবরই দেখা যায় যে গণতান্ত্রিক দেশ যেগুলো মানে পৃথিবীতে 203টা রাষ্ট্র আছে এবং 203টা রাষ্ট্রের মধ্যে প্রায় 165টি হলো মানে সংসদীয় ব্যবস্থার রাষ্ট্র, আর রেস্টগুলো মানে ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেমের রাষ্ট্র। এখন এই রাষ্ট্রগুলোতে মানে বিশেষ করে মানে সংসদীয় ব্যবস্থার যে রাষ্ট্রগুলোতে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি কিন্তু পার্টি প্রধান আর থাকেন না, ওই পার্টির প্রধানের পদটাকে বাদ দিয়ে তারপর তিনি হি অর সি বিকামস প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী একটা অভিযোগ করেছেন যে বিএনপি অনেক মনোনয়ন বাণিজ্য করেছে, টাকা নেবেন বিএনপির কাছ থেকে, ভোট দেবেন নৌকায়। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি বা না করি, বাট সি ইজ দি মানে রিপ্রেজেন্টেটিভ অফ দিস নেশন। তিনি যখন কথা বলেন তখন জাতিই কথা বলে আর কি। এই জন্য তার প্রতি শ্রদ্ধা রেখে বলবো যে এই ধরনের কথাবার্তা
প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা আশা করি না। স্যার, আরেকটা চ্যালেঞ্জের বিষয় আছে যে জামাত ইসলামের যে 22টা সিট, এই বিষয়ে একটা রুলও ইস্যু করা হয়েছে এবং নির্বাচন কমিশন সোমবারে ডিসিশন দিবে। এই জায়গাটায় কি স্যার আপনার মনে হয় যে মানে জামাত ইসলামীকে এবারে এভাবে তাদেরকে সিট দেওয়াটা কি বিএনপির কোনো ডিসিশন নেওয়ার প্রক্রিয়ায়, যে আমি একটা জায়গা হচ্ছে যে উচিত আর একটা হচ্ছে কৌশলগত জায়গা, আপনার কি মনে হয় যে কৌশলগত জায়গাটা বিএনপি কম ভেবেছিল যে এরকমের ভাবে একটা ডেভেলপমেন্ট হতে পারে? 20 দলীয় জোটের একটা অংশীদার হিসেবে মানে মানে জামাত ছিল। জামাত সম্পর্কে আমার চিন্তা ভাবনা ভিন্ন। বিএনপি কাছাকাছি না থাকাই ভালো, কিন্তু কথা হলো যেহেতু নির্বাচনের 20 দলীয় জোটের মধ্যে ছিল এবং তাদেরকে মানে যদি দল যেহেতু নেই, সুতরাং এই মানুষগুলোকে নির্বাচন করতে হলে যেভাবে হোক না কোনো দলের সাথে যেতে হবে, কোনো দলের মানে মানে মার্কা নিয়েই তাকে নির্বাচন করতে হবে। তাদেরকে তো আমরা মানে ওরকম কোনো শাস্তি দেয়নি এখন পর্যন্ত যে তারা নির্বাচন করার অধিকার নেই তাদের। তার এক অর্থে দিয়েছি, কারণ হচ্ছে যে যেহেতু তার আমরা ওই সংসদ নির্বাচনের উদ্দেশ্য কল্পে আমি তার নিবন্ধন বাতিল করেছি। তার অর্থ হচ্ছে যে আমি তাকে এই পার্লামেন্টারি নির্বাচনের প্রক্রিয়ায় আমি তাকে দেখতে চাই না, বা আইন সেটা কাভার করে না। এখানে একটা জায়গা আছে কিনা মানে, এবং সেটা বিএনপি কি কম সতর্ক থেকেছিল না, এটা বিএনপি এটা ভেবে দেখেছে কি না আমার ঠিক মনে হয় না। মানে এত গভীরে গিয়ে দেখেছেন কি না আমি জানি না, এটা বলতে পারবো না। কারণ হলো যখন আর ওদেরও চাওয়াটাও খুব বেশি চেয়েছিল, খুব মানে মানে আর এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এটা যে ফসি করা আমার মনে হয় এটা কেউ করেনি। ওখানে লয়ার্স আছে, অনেক নামি দামি লয়ার বিএনপিতে আছেন, কিন্তু তারা চিন্তা ভাবনা করেছেন কিনা আমি বলতে পারবো না। সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে এজেন্টের সংকট দেখা দিয়েছিল বিরোধী দলের, ভয় ভীতির কথা বলা হয়েছে, নানা কারণ নানা জিনিস এসছে। এবারে আপনি কি আশঙ্কা করছেন? আমি ওইটা আশা তেমন করি না। যখন ওই যে মেয়রাল নির্বাচনে যেমনটি হয়েছিল মানে ওটা নির্দিষ্ট কিছু জায়গাতে মানে কতগুলো জায়গাতে, কিন্তু এবারে যে জাতীয় পর্যায়ে নির্বাচন যেটা হবে এটা তো 300 আসন একসাথেই হবে। তো সুতরাং 300 আসন একসাথে হলে এতগুলো মানে পুলিশকে ব্যবহার করা ওইভাবে এটা হয়তো সম্ভব নাও হতে পারে, সে একটা দিক আছে। আর এই যে মানে চারদিকের লোকজনের বা বাইরের আমাদের পার্টনার্স ইন ডেভেলপমেন্ট যাকে তাদের যে কথাবার্তা যেটা, এতে হয়তো অন্য কিছু ভালো সব চিন্তা আসতে পারে মধ্যে দেখা যায়। তো আপনি স্যার এটাই শেষ করছেন, আপনারা একটা যদি সাম আপ করেন যে আপনি যদি কিছু সরকারকে, নির্বাচন কমিশনকে, পার্টিগুলোকে আপনি যদি কিছু সাজেশন বা আপনার একটা সুচিন্তিত একটা মত চিন্তা ভাবনা বাবু এই যে সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এমন একটা ব্যবস্থা, এই যে ব্যবস্থার মাধ্যমে একটা জনপদ মানে গণতন্ত্রের রাজপথে পা দিল এবং রাজপথে পা দিয়ে মানে চলার পথটা শুরু করলো ওখান থেকে। সুতরাং এই নির্বাচন নিরপেক্ষভাবে গ্রহণযোগ্যভাবে হোক, এটা হওয়া উচিত, এটা আমি মনে করি। এবং বিভিন্ন কথাবার্তায় লেখালেখিতে আমার ওই একটাই কথা, এবং এটা হওয়া উচিত এবং করার জন্য বিভিন্ন দল এবং যারা যে সংস্থাগুলো নির্বাচন পরিচালনার সাথে যুক্ত আছেন তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে মানে নরম হয়ে, পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ হয়ে মানে কোনো হিংসা দেশ বাদ দিয়ে মানে এটা একটা রাষ্ট্রীয় গুণগতভাবে উন্নত পর্যায়ের কাজ, এই কাজে তারা মানে সফল হোক, এইটা আমি বলবো।